ফোনটা চার্জ দিতে কতজন আসছে? 50 জন। আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক তারিখ লেখা। গত ক্লাসে আমরা সময় দেখছিলাম। এখন দেখেন এই রেখার মান 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা। এই 180 ডিগ্রি এটা পূর্ব হতে পারে, পশ্চিমও হতে পারে, কারণ দ্রাঘিমা রেখাটা হলো অর্ধবৃত্তাকার। অর্থাৎ পৃথিবীটার এখানে তারা অর্ধবৃত্তাকার এরকমের আছে, মানে এটা পুরোটা যায় না, মানে এটা এরকমের হলে সেটা বৃত্তাকার হবে, কিন্তু এটা অর্ধবৃত্তাকার। এরকম করে করে এটা 180 ডিগ্রি। সাউন্ড কম লাগাও নয় তুই তো বোকা বেড়া। ঠিক আছে, তো এখন শুনতে পাবেন। হেডফোন না দিয়ে সাউন্ড শুনবে না তো মগা বেড়া। পূর্ব পশ্চিম দুইটাই হতে পারে। এখন এইটা হলো অর্ধবৃত্তাকার, অর্ধবৃত্তাকার। এখন দেখেন এটা 180 ডিগ্রি, এটা ঘুরে আসে। আমি আপনাকে দেখাই। ধরেন এটা হলো পৃথিবী, ধরেন এটা পৃথিবী, গোলাকার কিছু নাই না। দেখেন এটা এটা যদি 0 ডিগ্রি হয়, এখান থেকে এরকম ঘুরে 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 অর্ধবৃত্তাকার তো 180 ডিগ্রি আসবে। মানে এখান থেকে এখানে সরল রেখায় টান দিলে 180 ডিগ্রি, এই যে 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আবার এদিকে যাবে না, গেলে তো এখানেও 180 ডিগ্রি আসবে। তার মানে এই রেখা একটাই, এই রেখাটা একটাই। অর্থাৎ এটা 0 ডিগ্রি, এটা 0 ডিগ্রি, এটা তো পশ্চিম, এটা হলো পূর্ব। তার মানে এখানে 180 ডিগ্রি, এই যে দাগটা আসবে সেটাও 180 ডিগ্রি। ক্লিয়ার? এখন আমরা তো এইভাবে আঁকার ফলে মনে হয় যেন এই রেখাটা মনে হয় ছোট। আসলে দ্রাঘিমা রেখা একটাও ছোট বড় না, সব সমান। দ্রাঘিমা রেখা প্রত্যেকটি সমান, দেখতে অসমান দেখায়। কারণ আপনি যখন গোলাকার করবেন তখন মনে হবে যেন একটা জায়গায় এটা কমে যাবে। আসলে তো এই রকমের, এটা এরকমের কাটা কাটা আসবে, একবার সমান আসবে। কিন্তু আমাদের যখন এটা এক সাইড যখন দেখি তখন একটা মানে ফোকাস যখন নিবেন তখন কিন্তু ওই সাইডটা আসতেছে না। এই কারণে এই এখন পুরোটাই আসছে, কিন্তু আপনি এটা তো কেটে কেটে, মানে কিভাবে বোঝাই আমি, আপনি যদি ফোকাস দেন তাহলে কিন্তু একটু কাছে ভালো করে এটা ওই পাশে, এটা ওই পাশে, অর্থাৎ গোলাকার বৃত্তের ওই পাশে। তার মানে
মনে রাখবেন দ্রাঘিমা রেখা প্রত্যেকটা সমান, দ্রাঘিমা রেখা প্রত্যেকটা সমান অর্ধবৃত্তাকার, অর্ধবৃত্তাকার। এখন এটা পূর্ব আর এটা হলো পশ্চিম। এখন হ্যাঁ হ্যাঁ, এটা তো অফ করে নাই, শুনে না কেন? শুনবে না? শুনতেছে শুনতেছে, সে পরে তার কাছে ওখানে এটা পরে পৌঁছেছে, শুনতেছে। দু একজন দেখি কমেন্ট, কোনো সাউন্ড নাই, ঠিক আছে, শুনে উনি পরে আসছে আর কি। ঠিক আছে ঠিক আছে। তারপরে এখন 180 ডিগ্রি পূর্ব পশ্চিম দুইটাই দ্রাঘিমা রেখা, 180 ডিগ্রি বলে 180 ডিগ্রি পূর্ব অথবা পশ্চিম দ্রাঘিমা রেখা, রেখা একটাই, ওই ঘুরে আইসা এই জায়গাটাই 180 ডিগ্রি। এখন মনে হলো যেন এটা ছোট, কিন্তু আসলে এই রেখাটা এই রেখাটা এই রেখাটার মধ্যে কোনো পার্থক্য নাই, সব সমান। একটা ফুটবল ধরবেন, ফুটবল ধরে যদি একবার দাগ দেন সবগুলো সমান, কিন্তু আপনি যখন ফোকাস দেন তখন একটা জায়গাতে উপরে মনে হবে। এখন দেখেন, আমরা জানি 1 ডিগ্রি ব্যবধানে সময়ের পার্থক্য 4 মিনিট। তাহলে 180 ডিগ্রি ব্যবধানে সময়ের পার্থক্য 180 × 4 = 4 18 72, 720 মিনিট। যদি 60 দিয়ে ভাগ দেন তাহলে = 12 ঘন্টা। তার মানে 180 ডিগ্রি ব্যবধানে সময়ের পার্থক্য হবে 12 ঘন্টা। এখন পৃথিবীতে আপনি এই জায়গা থেকে ধরেন, এটা আপনি আছেন 165 ডিগ্রিতে, 65 ডিগ্রি পূর্বে আছেন, আর এখানে আছেন ধরেন 165 ডিগ্রি পশ্চিম। দূরত্ব বলতে গেলে মাত্র 30 ডিগ্রি, কত? এখানে আছে 15, এখানে 15, 30 ডিগ্রি ব্যবধান। এখন 30 ডিগ্রি ব্যবধানে সময়ের পার্থক্য কিন্তু 1 ঘন্টা 20 মিনিট, সরি 2 ঘন্টা, মাত্র 2 ঘন্টা ব্যবধান। কিন্তু 2 ঘন্টা ব্যবধান হলো একটা পূর্ব গোলার্ধে একটা পশ্চিম গোলার্ধে। এখান থেকে এখানে মাত্র 2 ঘন্টার ব্যবধান হলো, দিন কিন্তু আলাদা হবে। দিন আলাদা এই জন্য করা হয়েছে, যদি এখান থেকে এখানে পার্থক্যটা হয় 180 ডিগ্রি, তখন যেটা হবে, আর এখান থেকে এখানে যেটা হবে তখন এক হবে না। এখানে দেখা যায় পরের দিন চলে আসে 12 ঘন্টা পর, এখানে অন্য একটা দিন থাকে। 180 ডিগ্রি ব্যবধান হলে 12 ঘন্টা সময় চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এই কারণে এই 180 ডিগ্রি ব্যবধান এটা অতিক্রম করলে, পূর্ব দ্রাঘিমা রেখা বা পশ্চিম দ্রাঘিমা রেখা অতিক্রম করলে দিনের পরিবর্তন হয়, দিনের পরিবর্তন হয়। অর্থাৎ ডানে গেলে সোমবার এবং বামে গেলে রোববার। এখন এই 180 ডিগ্রি রেখাটা যদি দুটি একটা স্থানের উপর দিয়ে যায়, তাহলে দেখা যাবে ধরেন এটার উপর দিয়ে গেল, এটা বেরিং, ধরেন এটা হলো সামোয়ার উপর দিয়ে গেল। সামোয়ার উপর দিয়ে গেলে কি হবে, এখানে হয়ে যাবে সোমবার ডানে, আর বামে হয়ে যাবে রবিবার। তাহলে একই দেশে 2টা তারিখ হয়ে যায় না, বা 2টা দিন হয়ে যায় না? 2টা দিন হয়ে যায়। এই জন্য এই রেখাটা কল্পনা করা হয়েছে পুরোটা জলভাগের উপর দিয়ে। তার মানে এই আন্তরিক তারিখ রেখা কল্পনা করা, এগুলো কিন্তু সব কাল্পনিক রেখা। আপনি কি মনে করছেন এই রেখা ধরে ঝুলবেন, যে কর্কটক্রান্তি রেখা দেখবো, ধরে ঝুলবো, সিরা খেয়ালাবো? এগুলো পারবেন না কিন্তু। যে ঢাকার উপর দিয়ে গেছে, কোথায় গেল, বাংলাদেশ ব্যাংকে ছাদে গিয়ে খোঁজা শুরু করে দিলেন। আসলে এটা কিন্তু কাল্পনিক রেখা ভাই। এই রেখা কিন্তু ধরাও যাবে না, ছেড়াও যাবে না, বুঝছেন? ধরা গেলে তো মানে কুমিল্লার উপর দিয়ে আসে, তাহলে তো ওরা সিরা খাইয়া রান্না করে খেয়ালাই তো এই অবস্থা করে ফেলতো আর কি। এটা ওই 2010 সালে কুমিল্লা একবার পড়াচ্ছিলাম, তখন বলছে যে কর্কটক্রান্তি রেখা। উনি জাস্ট বলে ফেলছে যে ভাই কোন জায়গাতে গেছে, আমরা দেখি নাই। ওর কথা হচ্ছে ওটার খুঁজা বাইর করে ও রেখা ধরে ঝুলবো, এটা করা যাবো না। অর্থাৎ এই রেখা সম্পূর্ণ জলভাগের উপর দিয়ে কল্পনা করা হয়, সম্পূর্ণ জলভাগের উপর দিয়ে কল্পনা করা হয়। তাই কোথাও কোথাও এই রেখা
কিছুটা বেঁকে গিয়েছে, কোথাও কোথাও এই রেখাটা কিছু বেঁকে গিয়েছে। অর্থাৎ আন্তর্জাতিক তারিখ রেখা সম্পূর্ণ জলভাগের উপর দিয়ে কল্পনা করা হয়, তাই এই রেখা কোথাও কোথাও কিছুটা বেঁকে গিয়েছে। তাহলে আন্তর্জাতিক তারিখ রেখার মান হলো 180°। এই রেখা অতিক্রম করলে দিন বা তারিখের পরিবর্তন হয়, 12 ঘন্টা পরিবর্তন অথবা দিন পরিবর্তন হয়। আর দ্রাঘিমা রেখা, এটা প্রত্যেকটা রেখা সমান এবং হলো অর্ধবৃত্তাকার। আর আন্তর্জাতিক তারিখ রেখাটা জলভাগের উপর দিয়ে নেওয়া হয়েছে, এবং সেই জলভাগের উপর দিয়ে যদি বলা হয়, সেই জলভাগটা হলো প্রশান্ত মহাসাগর। এখন দেখেন রেখাটা এখানে হলো আর্কটিক, যেটাকে বাংলায় বলে উত্তর মহাসাগর। এটা হলো এখান থেকে, এটা হলো অ্যান্টার্কটিক। হ্যাঁ, এটা হলো অ্যান্টার্কটিক অথবা দক্ষিণ মহাসাগর। সাগর এখান থেকে এদিকে 20° অ্যাঙ্গেলে, আবার এটা এদিকে, তারপর 70° অ্যাঙ্গেল, 70° অ্যাঙ্গেল সোজা এসে বেরিং সাগরের এখানে একটা দ্বীপপুঞ্জ আছে, এলিসমিয়ান দ্বীপপুঞ্জ। এই জায়গাটা এলিসমিয়ান দ্বীপপুঞ্জ, তাই এই এলিসমিয়ান দ্বীপপুঞ্জটা এই জায়গাটা। তখন এটা এই সাইড দিয়ে এসে এদিকে আবার সোজা গেলে এখানে আছে চ্যাথাম দ্বীপপুঞ্জ। এই চ্যাথাম দ্বীপপুঞ্জ দিয়ে একটু বেঁকে আবার এসে সোজা গেল, এবং এই সাগরটা পুরোটা হলো প্রশান্ত মহাসাগর। মাঝখানে যে সাগর দেখতে পাই, এটা প্রশান্ত মহাসাগর। তাহলে রেখাটা আসছে আর্কটিক থেকে অ্যান্টার্কটিক, প্রশান্ত মহাসাগর হয়ে আসছে। এখানে এই জায়গাটা, এখানে হলো যে ভূমিটা, সেই ভূমিটা হলো সাইবেরিয়া, যেটা হলো রাশিয়া, কিন্তু মহাদেশ বললে সাইবেরিয়া কিন্তু এশিয়া মহাদেশ। রাশিয়া ইউরোপে, বা রাশিয়ার যে সাইবেরিয়া, এটা হলো এশিয়ায়। আর এখানে হলো আলাস্কা। এই আলাস্কা উপদ্বীপ যেটা, এটা হলো ইউএসএ মালিকানা, এটা হলো উত্তর আমেরিকা। এই জায়গাটা কিন্তু বেরিং প্রণালী, এখান থেকে ঢুকছে, এটা বেরিং প্রণালী। পরীক্ষা আসতে পারে, এখনকার প্রশ্ন খুব আপডেট হয় ভাই, আগের মতো প্রশ্ন নাই। এখন সবচেয়ে বড় সমস্যা হলো যদি বেসিক ক্লিয়ার না থাকে, আপনি দেখবেন হুজুগে কেউ পাশ করবে না। 41তম প্রিলিতে হুজুগে কেউ পাশ করবে না, যে ভাই আমি হুজুগে পাশ করে ফেলাইছি। আগে বিগত পড়তো 33তম বিসিএস, 34তম বিসিএস পর্যন্ত। যেমন আমি 33তমতে মাত্র 18 দিন পড়ে পাশ করছি, মাত্র 18 দিন পড়ছিলাম, কিন্তু 31তমতে আবার ফেল করছি। 31তমতে মাসখানেক পড়ছিলাম, কিন্তু সিরিয়াসলি পড়ে নাই। কিন্তু 33তমতে আমি মাত্র 18 দিন পরে পাশ করেছিলাম, কারণ ওই সময় আসতো বিগত প্রশ্ন বেশি। 100 প্রশ্নের মধ্যে 60টা বিগত আসতো, আর কাইটা কুইটা 55-60 পাইলেই সে টিকা যেত। প্রতিযোগিতা কম ছিল। 33তমতে পরীক্ষা দিয়েছি 1,47,000, আমরা 1,47,000 পরীক্ষা দিয়েছিলাম 33তমতে। আর এখন পরীক্ষা দেয় কত? 3.5 লাখ। এবং আগে তো অত কোচিংও ছিল না, অত টিচার ছিল না, আমরা তো জানতামই না। যে আপনারা তো নাইমবের একটু ক্লাস করতে পারেন, বা যতটুকু জানেন নাম শুনছেন আর কি, আমরা তো এগুলো কিছুই জানতাম না। আমাদের সময় তো ফেসবুকও তো ছিল না 33তমতে বা 34তমতে। একটা গ্রুপ ছিল মনে হয় বিসিএস আওয়ার গোল, ওই গ্রুপটার সদস্য ছিল, আমি যখন মেম্বার হয়েছি তখন মনে হয় 11,000 মেম্বার ছিল। এখন তো মনে হয় 9 লাখ না 11 লাখ মেম্বার। তো তখন মেম্বার ছিল ওই বিসিএস আওয়ার গোলে কিছু পোস্ট দিত বড় ভাইয়েরা, ওটা দেখতাম। আর তখন তো ফেসবুক, ওরে বাবা, 11-12 সালে ফেসবুক আর বললেন না ভাই, কি যে বাজে অবস্থা ছিল ফেসবুকের।
স্ক্রোল করতে 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 ছবি তো দেয়াই যেত না। এখন তো লাইভও করা যায়, এখন তো লাইভও করা যেত না। যাও, ওখানে 3G ছিল না, 2G ছিল। 3G আসলো 2013 সালের 12 অক্টোবর, না 12 সালের, হ্যাঁ 13 সালে 12 অক্টোবর 3G আসছে 12 সালে, 12 অক্টোবর 2013 না 13 অক্টোবর 2012, এরকম একটা। হ্যাঁ 3G আসছে 12 সালে। পিপিলিকা আসছে 13 সালে, দোয়েল আসছে 11 সালে। দোয়েল ল্যাপটপ 11, 3G 12, আর 13 সালে হলো পিপিলিকা সার্চ ইঞ্জিন। 14 সালে www.gov.bd, 14 সালের 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আসছিল তথ্য বাতায়ন www.bangladesh.gov.bd, পৃথিবীর সবচেয়ে বড় তথ্য বাতায়ন। আর 15 সালে আসছে 2015 সালে টেকনোলজির, না কিছুই আসে না। 17 সালে আসছিল দ্বিতীয় সাবমেরিন কেবল স্টেশন। আচ্ছা আসি, এখানে বেরিং প্রণালী দিয়ে এটা প্রবেশ করে। এক পাশে হলো এটা ভূমি, পুরোটাই ভূমি, আলাস্কা USA, আর এটা হলো সাইবেরিয়া রাশিয়া, যেটা এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত। এখানে একটা সাগর, বেরিং সাগর দিয়ে আসে, এখানে 70 ডিগ্রি কোণে বেঁকে যায়, এবং একটা দ্বীপপুঞ্জ আছে, এটা হলো এলিচমিয়ান দ্বীপপুঞ্জ। পরীক্ষা আসতে পারে যে কোন দ্বীপপুঞ্জর পাশ দিয়ে আসছে, এলিচমিয়ান দ্বীপপুঞ্জ। যেহেতু বইতে লেখা আছে, যেহেতু পড়তে হবে, টেক্সট বুক থেকে কোশ্চেন করলে দিয়ে দিবে। তারপরে হলো এখানে টোঙ্গা দ্বীপপুঞ্জ, এই জায়গাটা হলো টোঙ্গা, এখানে টোঙ্গা TON এখানে। আর এটা হলো চ্যাথাম দ্বীপপুঞ্জ, চ্যাথাম চয়জাফলা আকার থয়াকার ম, চ্যাথাম দ্বীপপুঞ্জ। এখানে তো সবই দ্বীপপুঞ্জ, চ্যাথাম দ্বীপপুঞ্জ। আর এই জায়গাটা হলো ফিজি, এই পাশে হলো ফিজি, FIJI, ফিজি টোঙ্গা। বাম পাশে বলে একটু ইংলিশে লিখছি, টোঙ্গা ফিজি, এখানে চ্যাথাম, এখানে সে এলিচমিয়ান দ্বীপপুঞ্জ। ক্লিয়ার? তাহলে পরীক্ষায় যেটা আসতে পারে সেটা হলো যে কোন দিক দিয়ে বেঁকে গেছে। টোঙ্গার ডান দিকে, ফিজিরও ডান দিকে বেঁকে গেছে, চ্যাথাম দ্বীপপুঞ্জের বামে, এলিচমিয়ান দ্বীপপুঞ্জের বামে বেঁকে গিয়েছে। অ্যান্টার্কটিক, আর্কটিক, আর মাঝখান দিয়ে যে সাগরটা সেটা হলো প্রশান্ত মহাসাগর। এই হলো আন্তর্জাতিক তারিখ রেখা। অর্থাৎ দৈর্ঘ্যের ক্ষেত্রে আন্তর্জাতিক তারিখ রেখা বলি আর সব বলি। এখন আপনি বলতে পারেন যে ভাই 180 ডিগ্রি দ্রাঘিমীয় রেখা, এটা তো বেঁকে গিয়েছে, এই জন্য তো এটা বড় হওয়ার কথা। হ্যাঁ, যদি এরকম বলে যে কোন রেখাটি এঁকে বেঁকে গেছে এবং তার দৈর্ঘ্য অন্যান্য দ্রাঘিমা রেখা থেকে সমান নয়, সেটা হলো 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা। 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা, এটা হলো অন্যদের চাইতে অসমান। তার মানে দ্রাঘিমা রেখার মধ্যে অসমান একটা দ্রাঘিমা রেখা হলো আন্তর্জাতিক তারিখ রেখা। সবই সমান, তবে একটা হলো অসমান। তাহলে দ্রাঘিমা রেখাগুলোর মধ্যে আন্তর্জাতিক তারিখ রেখা অসমান এবং এঁকে বেঁকে গিয়েছে। কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, ও 2012, হ্যাঁ 13 অক্টোবর 2012, রাইট। আপনাদের এই তিনটা ক্লাসের উপরে আমি একটা পরীক্ষা নেব, প্রথম অধ্যায়টার উপরে, গ্রহ। এবং সেই পরীক্ষাটা এই মঙ্গলবার যে পরীক্ষাটা হবে, আপনাদের যেদিন আমি PDF দেব মার্চ থেকে এপ্রিল, ও পরীক্ষাটা আমরা নেব ইনশাল্লাহ, চিন্তার কারণ নাই। 1 মার্চ থেকে 17 এপ্রিল এটা পরীক্ষা হবে। এটা আমি PDF দেওয়ার পরে হবে, PDF দেওয়ার আগে না।
কালকে তো ক্লাসে বললাম যে পিডিএফ আমাদের আগামী পরশু দিন পর্যন্ত দেওয়া সম্ভব হবে না, ফেসবুক রেস্ট্রিকশন আছে সেজন্য। এখন আগামী মঙ্গলবার ইনশাল্লাহ, আগামী মঙ্গলবার রাত 10:30, রাত 10:30টায় পরীক্ষা। তো আপনারা যারা ক্লাস নতুন আছেন তাদেরকে বলে দেই, আমাদের ক্লাস কিন্তু সবসময় হয় রবি, সোম, বুধ, বৃহস্পতি, এই 4 দিন সন্ধ্যা 7:15টায় হয়। যদি কোনো দিন মিস হয়ে যায়, ওই সপ্তাহে মিস হয়ে গেলে পরের সপ্তাহের শুক্রবার 11টায় হয়। এই 11টা হলো মেকআপ ক্লাস। এই 4 দিনের মধ্যে কোনো গ্যাপ থাকলে সেটা শুক্রবারে, আজকে যেটা হচ্ছে সেটা হলো মেকআপ ক্লাস। তো পরীক্ষা হয় প্রতি মঙ্গলবার। আগামী মঙ্গলবারের যে সিলেবাস সেটা হলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, নবম শ্রেণীর এই বইটার বিশ্ব পরিচয় নবম শ্রেণী, এবং এর হলো এই অধ্যায়টা হলো কি সৌরজগৎ। সৌরজগৎ যে অধ্যায়টা, এটা মনে হয় 3য় অধ্যায়, পুরাতন বইতে 3য় অধ্যায়, আর নতুন বইতে মনে হয় 2য় অধ্যায়, সৌরজগৎ। অর্থাৎ যে ক্লাসটা আমরা এতদিন করলাম, এই 3 দিন, আজকের ক্লাস আর গত 2টা ক্লাস, এখানে লেখাই দেখবেন যে লেকচার 1, লেকচার 2 আর লেকচার 3, এইটার উপরে পরীক্ষা হবে। সেখানে একেবারে বেসিক থেকে কোশ্চেন করা হবে। আমি যা পড়াচ্ছি, যেভাবে পড়াচ্ছি সেখান থেকে কোশ্চেন করা হবে, এবং ইনশাল্লাহ কোশ্চেনটা আমি করব। ঠিক আছে? ক্লাস রবি, সোম, বুধ, বৃহস্পতি 7:30টায়। যদি কোনোদিন মিস হয় তাহলে শুক্রবার 11টায়। আগামী মঙ্গলবার 10:30টায় পরীক্ষা, সেটা হলো এই অধ্যায়ের উপরে হবে। পিডিএফ যদি এর আগে দিতে পারি, যেদিন দেবো পিডিএফ, আমি 2 দিন টাইম দিয়ে এটা ওই মঙ্গলবারের বাইরে অন্য কোনো দিন পরীক্ষা নেব ইনশাল্লাহ। ঠিক আছে? এখন দেখেন, আহ্নিক গতি, আহ্নিক গতি, আরেকটা বিষয় হলো বার্ষিক গতি। আহ্নিক গতি এবং বার্ষিক গতি। এগুলো আমরা সবাই পড়ছি, হাই স্কুলে থাকতে অনেকে পড়ছি, তবে ফাঁকিবাজি করছি অনেক। মানে বিশ্বাস করেন, আমি তখন 9-10-এ ভূগোল পড়ছি, বুঝতামই না এগুলো, আহ্নিক গতি কি, বার্ষিক গতি কি, স্যারও বুঝাইতো না, আমরা মুখস্থ করে যেতাম আহ্নিক গতি বলে, তখন খালি মুখস্থ করতাম, বুঝতাম না, আমি বুঝতে চাইতাম না। সেরকমের শিক্ষক আমরা পাই নাই। অনেক শিক্ষক আছেন যারা খুব ভালো করে শিখাইছেন। আপনারা যারা ভালো স্কুলে পড়ছেন, ভালো কলেজে পড়ছেন, ভালো টিচার। কিন্তু আমাদের ইন্টারমিডিয়েট স্যার খুব ভালো ছিল ভূগোলের। তখন আমাদের এটা পড়া লাগে নাই, ইন্টারমিডিয়েটে ছিল না, যার জন্য আমাদের ফ্যানটা সারটা একটু বাড়াবো, আমার মনে সাউন্ড যাবে না, কারণ এটা তো বাড়াই দাও। আহ্নিক গতি, বার্ষিক গতি। আহ্নিক গতিকে ইংলিশে বলা হয় ডিউরনাল বলা হয়, অর্থাৎ ডিউরনাল মোশন, DIURNAL, ডিউরনাল মোশন। আর বার্ষিক গতিকে বলা হয় অ্যানুয়াল মোশন, অ্যানুয়াল মোশন। আহ্নিক গতি আর হলো বার্ষিক গতি। আহ্নিক গতি সম্পর্কে লাস্ট ক্লাসে বলছিলাম যে নিজ অক্ষের ওপর ঘোরা। পৃথিবীর নিজ অক্ষের ওপর সূর্যকে কেন্দ্র করে ঘোরা। নিজ অক্ষের ওপর সূর্যের চারদিকে কি করে বুঝাই আমি? নিজ অক্ষের ওপর ঘোরা, সূর্য লাগবে না, নিজ অক্ষের ওপর ঘোরা, পৃথিবী নিজ অক্ষের ওপর ঘোরা। আর এটা হবে সূর্যের চারদিকে
পৃথিবীর ঘোরা অথবা পরিক্রমণ আর যদি বলি এটা কি, এটা হলো আবর্তন। আবর্তন মানে কি, সূর্যের চারদিকে নিজ অক্ষের উপর ঘোরা। নিজ অক্ষের উপর ঘোরা এটা পৃথিবী। সূর্য আরো বড় করি না তো দেখা যাবে সূর্যের চাইতে পৃথিবী বড় হয়ে যাবে। এটা সূর্য, এটা পৃথিবী। এই যে এটা পৃথিবী, এটা সুমেরু বৃত্ত, এটা কুমেরু। এখন দেখেন এই সূর্য এখানে, পৃথিবী এখানটায় নিজ অক্ষের ওপরে ঘোরে। এইটা ওর নিজের অক্ষের ওপর বাম দিক থেকে ডান দিকে ঘোরে। এই যে নিজ অক্ষের ওপর যে ঘুরতে থাকে এটা হলো আহ্নিক গতি, আর এই যে চারদিকে ঘুরে আসে এটা হলো বার্ষিক গতি। সূর্যের চারদিকে সে একেবারে ঘুরে আসে, এটা হলো বার্ষিক গতি। আর নিজ অক্ষের ওপর যে একদিনে ঘোরে সেটা হলো আহ্নিক গতি। আহ্নিক গতি হলো আবর্তন গতি নিজ অক্ষের ওপর বাম দিক থেকে ডান দিকে, আর বার্ষিক গতি হলো সূর্যের চারদিকে বাম দিক থেকে ডান দিকে। অর্থাৎ এই যে ঘোরাটা, এই ঘোরা বা ঘুরে যাই বলেন, এটা কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে, পশ্চিম থেকে পূর্বে, অথবা বাম দিক থেকে ডান দিকে, বাম দিক থেকে ডান দিকে, দুইটাই। এদিকেও ঘোরে এদিকেও ঘোরে, বাম দিক থেকে ডান দিকে। ক্লিয়ার? এখন এই ঘোড়াটা হলো, দেখেন পৃথিবীটা কিন্তু একটু শুয়ে আছে, আমি কিন্তু শুয়ে দিছি। পৃথিবীটা কিন্তু এই রকমের, এটা কিন্তু পুরো সোজা ঘোরে না, ও কিন্তু একটু উপবৃত্তাকার ঘোরে। তার মানে এই ঘোড়াটা হলো উপবৃত্তাকার। তাহলে পৃথিবী যে ঘুরে সেটা বৃত্তাকার না, এটা হলো উপবৃত্তাকার, একটু শুয়ে ঘোরে। 66 এই যে ঘুরতেছে এটা কৌণিক দূরত্ব, এই ঘোড়াটার কৌণিক দূরত্ব 66.5 ডিগ্রি, অর্থাৎ 66.5 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে থাকে। তাহলে ঘূর্ণনের অ্যাঙ্গেল 66.5 ডিগ্রি। ঘূর্ণনটা হলো উপবৃত্তাকার, বৃত্তাকার না, উপবৃত্তাকার ঘরে। এখন কোশ্চেন আছে কোনো? একবার ঘুরতে সময় নেয় 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। আমি মনে হয় প্রথম ক্লাসে ভুলে বলছিলাম যে 23 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। আমি দুঃখিত, খুবই আবেগে বলে ফেলাইছি, হয়তো এটা 56 মিনিট 4 সেকেন্ড হবে। আর এখানে ঘুরতে সময় নেয় 365 দিন 48 ঘন্টা, 365 দিন 5 ঘন্টা, 365 দিন 48 মিনিট 65 দিন বলে দিত 5 ঘন্টা 48 মিনিট 43 সেকেন্ড লাগে। পাঁচ ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড, 23 ঘন্টা, রাইট 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড, 365 দিন, এটা হচ্ছে 56 মিনিট, 56 মিনিট 60 সেকেন্ড, ওর হলো 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। আর এই জন্য 4 বছর এই যে 5 ঘন্টা 4 5 20 আর 48 মিনিট 47 সেকেন্ড গুণ করলে 4 বছর পর 366 দিন হয়। 4 বছর পর 366 দিন হয়, এবং এই 366 দিন হলো 1 বছর। তাহলে বার্ষিক গতির ফলে হলো
বছর হয়, আর আহ্নিক গতির ফলে হলো দিন রাত হয়। তাহলে দিন রাত হয় আহ্নিক গতির ফলে, আর বার্ষিক গতির ফলে হলো বছর হয়। এখন দেখেন এখানে পৃথিবী নিজ অক্ষের উপর ঘুরে, ও তো নিজ অক্ষের উপর ঘুরে সূর্যটাকে প্রদক্ষিণ করতে তার সময় লাগে, এটা এই জন্য দিন রাত হয়। এখন দেখেন ও যখন ঘুরতে থাকে তখন কিন্তু ওর ঘূর্ণনের ফলে প্রথম একটা অংশ কিন্তু সূর্যের নিকটে আসে, আর যেই অংশ সূর্যের পিছনে চলে যায় সেটা রাত হয়, সূর্যের নিকটের অংশটা কি হয়, দিন হয়। এবং এর ফলে কি হয়, এখানে একটা আকর্ষণ শক্তি কাজ করে। এই মাধ্যাকর্ষণ শক্তি মানে একটা হলো মহাকর্ষ শক্তি আর একটা হলো মাধ্যাকর্ষণ শক্তি, দুইটা কিন্তু ভিন্ন। মহাকর্ষ শক্তি আর মাধ্যাকর্ষণ শক্তি, মহাকর্ষ শক্তি এটার বিষয় হলো যে মহাকাশে প্রতিটি গ্রহাণুপুঞ্জি মানে গ্রহ জ্যোতিষ্ক যা আছে, প্রতিটি জ্যোতিষ্ক লিখে নেই, প্রতিটি জ্যোতিষ্ক পরস্পরকে যে আকর্ষণ করে, পরস্পরকে যে আকর্ষণ করে হলো মহাকর্ষ শক্তি। মহাকর্ষ শক্তি হলো পরস্পরকে যে আকর্ষণ করে, এটা হলো মহাকর্ষ শক্তি। আর অভিকর্ষ যেটা, অভিকর্ষণ অথবা মাধ্যাকর্ষণ, মাধ্যাকর্ষণ শক্তি এটা হলো পৃথিবীর নিজ পৃথিবীর আকর্ষণ শক্তি আর কি, পৃথিবীর আকর্ষণ শক্তি। পৃথিবীর নিজের একটা শক্তি আছে, ও কেউ আকর্ষণ করে থাকে। মাধ্যাকর্ষণ শক্তি আছে যে ভূমির দিকে টানে, কেন্দ্রের দিকে টানে। অর্থাৎ পৃথিবীর আকর্ষণ শক্তিটা হলো মাধ্যাকর্ষণ শক্তি বা অভিকর্ষণ শক্তি, আর মহাকর্ষ শক্তি হলো মহাকাশের প্রতি জ্যোতিষ্ক পরস্পরকে যে আকর্ষণ করে। এখন বলেন তো, সূর্য পৃথিবীকে আকর্ষণ করে বা চাঁদ পৃথিবীকে আকর্ষণ করে, এটা কি মহাকর্ষ শক্তি হবে না মাধ্যাকর্ষণ শক্তি হবে? সূর্য, পৃথিবী, চাঁদ এদের আকর্ষণ শক্তিকে আপনি কি মাধ্যাকর্ষণ বলবেন না মহাকর্ষ শক্তি বলবেন? কমেন্ট করেন। চার্জ হয়েছে কতটুকু? অত হবে না, আচ্ছা এখন দেখে নিন, বলেন, কমেন্ট করেন। পৃথিবী, সূর্য, চাঁদ যে আকর্ষণটা করবে সে আকর্ষণ শক্তিকে কি বলা হবে? কমেন্ট করতেছে কতজন রে? আরে অভিকর্ষ, এই শিপুলশীল কি বলে? শিপুলশীল হয় না। সাদিয়া তাসনিম প্রদীপা হচ্ছে না। আনিসুর রহমান হয়েছে। উফাতারা তুলি। জেনি রয় হয় নাই। মহাদেব বণিক হইছে। আরে বুঝে না। ওই নুরুন নবী হয় নাই। কেম সালমান উত্তর সঠিক। বিষ্ণুদেব রয় সঠিক। আশরাফুল জান্নাত মোমো না, দুটি হয় কেমনে? হয় নাই। শবনম এশা অভিকর্ষ হবে না। মহাকর্ষ বৃহস্পতি পক্ষ হইছে। শেখ রক্তিম হয়নি। সাদিয়া তাসনিম প্রদীপা হয়নি। ওসমান গনি মহাকর্ষ হইছে। শারমিন আক্তার হয়নি। ফারজানা প্রেমা হইছে। সাদিয়া তাসনিম প্রদীপা হয়নি। আরে অনেকেই বুঝে না, কম বুঝে। অর্থাৎ আমি যেটা বলছিলাম যে সূর্য, চাঁদ এই ওর যে আকর্ষণ এটা হবে মহাকর্ষ শক্তি, আর পৃথিবীর যে আকর্ষণ সেটা হবে মাধ্যাকর্ষণ শক্তি।
এর ফলে কি হয়, যে মহাকর্ষ শক্তির প্রভাবে এখানে মহাকর্ষ শক্তিও আছে, মাধ্যাকর্ষণ শক্তিও আছে, দুইটাই। এই মহাকর্ষ শক্তির প্রভাবে মহাকর্ষ শক্তি হবে, মাধ্যাকর্ষ শক্তি হবে, দুই শক্তিটাই এখানে পৃথিবী ফিল করে। একটা হলো ওর সাথে যখন হয় তখন মহাকর্ষ, আর যখন ওর নিজের শক্তি হয় সেটা মাধ্যাকর্ষণ। মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর নিজের, আর ওর শক্তি হলো পৃথিবীর নিজের না। ওর শক্তি হলো মহাকাশের সাথে শক্তি যেটা, সেটা। এখন অর্থাৎ এই মহাকর্ষ শক্তির ফলে মাধ্যাকর্ষণ শক্তি তো চেঞ্জ হবে, এটা দরকার নাই। মহাশক্তির প্রভাবে বা আহ্নিক গতির প্রভাবে, আহ্নিক গতির কারণে এই শক্তির প্রভাব দেখা দেয়। আহ্নিক গতির ফলে দেখা যায় জোয়ার ভাটা হয়, সমুদ্র স্রোত হয়, জোয়ার ভাটা হয়, বায়ু প্রবাহ হয়, বায়ু প্রবাহ ঘটে। বায়ু প্রবাহের দিক পরিবর্তন হয়, আর কি বায়ু প্রবাহের দিক পরিবর্তন হয়। যখন এখানে আছে সূর্য, মাঝখানে তো চাঁদ পৃথিবীর নিকটে হওয়ায় সূর্যের, অর্থাৎ একটা জিনিস মনে রাখতে হবে যে আকর্ষণ শক্তিটা কি রকমের। এখানে আকর্ষণ শক্তিটা হলো যত বড় তত আকর্ষণ। যেই জ্যোতিষ্কটা, যে হয়তো গ্রহ হতে পারে, নক্ষত্র হতে পারে, গ্রহণপুঞ্জ হতে পারে, যে যত বড় তার আকর্ষণ শক্তি তত বেশি। যে যত বড় তার আকর্ষণ শক্তি তত বেশি। মাধ্যাকর্ষণ শক্তিও এক প্রকার মহাকর্ষ। মাধ্যাকর্ষণ শক্তিটাই অভিকর্ষ, রাইট। মহাকর্ষ বল মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তু পৃথিবী ব্যতীত ফার্স্টটা রং বলছি। পিকিং সরকার আপনার কাছে কি বইটা আছে? আপনার কাছে বইটা আছে পিকিং সরকার? দেখেন 53 নম্বর পৃষ্ঠায়, মহাবিশ্বের দুটি বস্তুর মধ্যে পরস্পর আকর্ষণ শক্তিকে মহাকর্ষ শক্তি ও মহাকর্ষণ শক্তি বলে, পৃথিবী ব্যতীত না। মহাবিশ্বের দুটি বস্তুর মধ্যে পরস্পর আকর্ষণ শক্তিকে, পিকিং সরকার তথ্যটা ভুল না, আপনি 53 পৃষ্ঠা দেখেন, নতুন বইয়ের প্রথম 53 নম্বর পৃষ্ঠা দেখেন। ভালো মতো ক্লিয়ার করে দেন ভাই। বৃহস্পতিপক্ষ ভরের সমানুপাতিক দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আরে যাচ্ছি তো আমি, শেখ রক্তিম। কিসের ডেফিনিশন? আমার শর্তগুলো দেখেন, একটু অপেক্ষা করেন। মহাবিশ্বের বা মহাকাশের প্রতিটি জ্যোতিষ্ক পরস্পরকে যে আকর্ষণ করে সেটা মহাকর্ষ, আর পৃথিবীর যে আকর্ষণ, পৃথিবীর আকর্ষণ হলো মাধ্যাকর্ষণ বা অভিকর্ষণ। পৃথিবী তার কেন্দ্রের দিকে বা কেন্দ্রাভিমুখ শক্তির দিকে যে আকর্ষণটা করে সেই আকর্ষণটা হলো মাধ্যাকর্ষণ শক্তি। কিন্তু কথা হলো পৃথিবী আকর্ষণ করে, চাঁদও আকর্ষণ করে, সূর্য আকর্ষণ করে। তা সূর্য আকর্ষণ করে, সূর্য তো অনেক বড়, তাহলে ওর আকর্ষণ শক্তি আমরা উপরে চলে যাই না কেন? কারণ এটা হলো কি, ব্যস্তানুপাতিক হলো কিসের? এটা হলো দূরত্ব অনুসারে ব্যস্তানুপাতিক। এই জন্য কি হলো,
যে সূর্যর চাঁদের চাইতে 2.5 কোটি গুণ বড়। সূর্য চাঁদের চাইতে 2.5 কোটি গুণ বড়। তাহলে সূর্যের আকর্ষণ শক্তি পৃথিবীতে বেশি থাকার কথা, কিন্তু পৃথিবীতে সূর্যের চাইতে আকর্ষণ শক্তি, চাঁদের আকর্ষণ শক্তি বেশি, কারণ চাঁদ পৃথিবীর নিকটে। এজন্য চাঁদের আকর্ষণ শক্তি সূর্য অপেক্ষা দ্বিগুণ। সূর্য অপেক্ষা দ্বিগুণ হলো চাঁদের আকর্ষণ শক্তি, কারণ দূরত্ব অনুসারে ব্যস্তানুপাতিক। 2 নম্বর যে শর্ত, যত বড় তত বেশি আকর্ষণ থাকে। 2 নম্বর যে শর্ত সেটা হলো যত নিকটে তত বেশি আকর্ষণ থাকে। মাধ্যাকর্ষণ শক্তি যখন বলবো তখন পৃথিবীর আকর্ষণটা থাকবে, আর যখন মহাকর্ষ বলবো তখন মহাবিশ্বের আকর্ষণ বলবো। পৃথিবী আমাকে আকর্ষণ করে, চাঁদও আমাকে আকর্ষণ করে, কিন্তু পৃথিবীর আকর্ষণ শক্তি চাঁদের চাইতে বেশি, কারণ পৃথিবীর নিকটে থাকি আমি, কাছে থাকি। অর্থাৎ যত কাছে নিকটে থাকবো তত বেশি আকর্ষণ থাকবে। এই দুইটাই সত্য। তবে এখানে একটা বিষয় লিখে নেন, যেটা বাক্যটা আসতে পারে তবে বা এ কারণে। এই বাক্যটা লেখেন, আমি বলি আপনি লেখেন। এই কারণে সূর্য চাঁদ অপেক্ষা, সূর্য চাঁদ অপেক্ষা, সূর্য চাঁদ অপেক্ষা 2.60 কোটি গুণ, 2.60 কোটি গুণ, 2.5 কোটির বেশি আর কি। সূর্য চাঁদ অপেক্ষা 2.60 কোটি গুণ বড় হওয়ার পরও পৃথিবী থেকে দূরত্ব বেশি থাকায়, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব বেশি থাকায়, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব বেশি থাকায় পৃথিবীতে সূর্যের চেয়ে চাঁদের আকর্ষণ বল, পৃথিবীতে সূর্যের চেয়ে চাঁদের আকর্ষণ বল দ্বিগুণ। পৃথিবীতে সূর্যের চেয়ে চাঁদের আকর্ষণ বল দ্বিগুণ। চাঁদের আকর্ষণ বল দ্বিগুণ। সূর্যের চেয়ে চাঁদের আকর্ষণ বল দ্বিগুণ। আচ্ছা, এখন দেখেন এখানে তো কি হলো, আমরা শিশুটিতে 4 বছর পর পর 66 দিন হয়, এটাকে বলা হয় লিপ ইয়ার, লিপ ইয়ার অথবা অধিবর্ষ। তাহলে বার্ষিক গতির ফলে বছর হয় এবং 4 বছর পর যেটা সেটা লিপ ইয়ার। আর আমরা দেখলাম এখানে আহ্নিক গতির ফলে জোয়ার ভাটা হয়, জোয়ার ভাটা হয় ওদের আকর্ষণে। আমরা জোয়ার ভাটা একটা টপিকই আছে একটু পরে। সমুদ্র স্রোত এবং বায়ু প্রবাহের দিক পরিবর্তন হয়, কারণ এখানে আকর্ষণের ফলে ওর আকর্ষণ এবং ও যে ঘূর্ণ, ওর যে আহ্নিক গতির যে বেগ, এই বেগের এবং হলো ওর বেগ এবং হলো ওর নিজের আকর্ষণের কারণে, এই দুইটার কারণে সমুদ্র স্রোত এবং বায়ু প্রবাহের দিক পরিবর্তন হয়ে থাকে। তাহলে আহ্নিক গতির ফলে মোটামুটি 3টা, জোয়ার ভাটা হয়, দিন রাত হয়, সমুদ্র স্রোত হয়, বায়ু প্রবাহের দিক পরিবর্তন হয়। আর বার্ষিক গতির ফলে যখন ও ঘুরে যায়, এখানে যখন আসে একটা সময় আস্তে আস্তে এরকমের আসতে আসতে একটা সময় দেখা যায় যে কখনো এই উত্তর গোলার্ধ, এটা তো সুমেরু যদি হয় উপরে উত্তর গোলার্ধ, দেখা যায় এই সুমেরু বৃত্তের, এটা কুমেরু বৃত্ত, দেখা যায় এরকমের যখন থাকে, এখানে যেমন সূর্য আলোটা সবাই পায়, এখানেও সমান আলো পায়, কিন্তু এখানে একটা জায়গায় অন্ধকার থাকে, এখানে একটা জায়গায় অন্ধকার থাকে, একবার ডান দিকে বাম দিকে, জন্য ঋতুর পরিবর্তন হয়ে থাকে। তাহলে বার্ষিক গতির ফলে যেটা হয়, ঋতুর পরিবর্তন হয়। ঋতুর পরিবর্তন কেন হয়? ওই যে সূর্যের আলো পরে কিনা আমরা একটু পরে দেখতেছি, এই পরের টপিকটাই ঋতু পরিবর্তন নিয়ে, আমি এখনো বুঝালাম না। ঋতুর পরিবর্তন হয় এবং দিন রাতের হ্রাস বৃদ্ধি হয়, দিন রাতের হ্রাস বৃদ্ধি হয়। আপনি যদি এখন সায়েন্সের ক্লাস করেন তাহলে অভিকর্ষণ বলের মান লেখা লাগবে, ওই নিউটন, আবেগ, বেগ সব লেখা লাগবে। আমাদের তো আর সায়েন্সের ক্লাস না, এটা তো জিওগ্রাফি। জিওগ্রাফির মধ্যে আমাদের কাছে এই বেসিক বিষয়টাই আসবে, কিন্তু এর মানটা নিয়ে এগুলো দরকার নাই।
কত নিউটন, কত আহ্নিক গতির বেগ কত, খালি আসতে পারে কোন জায়গায় বেগ বেশি, সেগুলো আমাদের আলোচনায় আসবে একটু পরেই। তার মানে দিন রাতের হ্রাস বৃদ্ধি হয় বার্ষিক গতির ফলে, আর দিন রাত হয় আহ্নিক গতির ফলে। এখানে দিন রাত হবে, কিন্তু দিন রাত কতটুকু হবে সেটা নির্ভর করে বার্ষিক গতির ফলে। কখনো কখনো দিন বড় হবে, কখনো কখনো দিন ছোট হবে, সেটা হলো সূর্য থেকে এরকমই দূরত্ব অনুসারে। এবং এটা তো সূর্য, এটা তো পৃথিবী, এবং এই পৃথিবী কখনো সূর্যের নিকটে চলে আসে, এবং সেটা আসে 1 থেকে 3 জানুয়ারি। পৃথিবী সূর্যের দূরত্ব কম থাকে, যেটাকে বলা হয় কি অনুসুয়া। আবার 1 থেকে 4 জুলাই এই সময় সূর্য থেকে এর দূরত্ব বেশি থাকে, যেটাকে বলা হয় একটা অনুসুয়া, আর একটা হলো অনুসুয়া অথবা অনুসুর বলা হয়, আর একটা হলো অনুসর অর্থাৎ প্রিফেলিয়া, আর একটা হলো অ্যাফেলিয়া। যাক, আমরা এখন পরের টপিকে গেলেই আমরা ওই সব বুঝতে পারবো। দিন রাতে হ্রাস বৃদ্ধি হয়, কি কিছু আছে? তাহলে যত বড় তত আকর্ষণ, যত কাছে তত বেশি আকর্ষণ। তাহলে পৃথিবীতে সূর্যের চেয়ে চাঁদের আকর্ষণ শক্তি বেশি থাকে, যে কারণেই কি হয় যে জোয়ার ভাটা যেমন প্রতি মাসে 2 দিন ভরা কাটাল, তেজ কাটাল বা মরকাটাল এগুলো হয়ে থাকে। কারণ হলো প্রতি মাসে 2 দিন চাঁদ পৃথিবীর নিকটে আসে, সেজন্য। যাক, আমরা আসি এখন ঋতুর পরিবর্তনে আসি। ঋতুর পরিবর্তন একসাথেই শিখে ফেলি। এটা সূর্য, প্রত্যেকটারই এই উপরের মাথাটা মানে সুমেরু, আর নিচের মাথাটা হলো কুমেরু। কুমেরু মানে দক্ষিণ মেরু। এটা উত্তর মেরু বা সুমেরু, আর এটা হলো কুমেরু বা দক্ষিণ মেরু। আমরা গত ক্লাসে বলছি কোনটা সুমেরু কোনটা কুমেরু। উপরেরটা নিচেরটা উপরেরটা নিচে হলো ক্লিয়ার? এরপরে কারণ ও তো এই যে এটা তো সোজা দাগ দিতে হবে, কারণ ও তো হেলে আছে, উপবৃত্তাকার না, ঘুরে কি উপবৃত্তাকার, একটু অ্যাঙ্গেল হয় ঘুরে। তার মানে ও তো সোজা ধরবে, কারণ সূর্যের এখানে আলো পাবে, এখানে পাবে না, এখানে আলো পাবে, এখানে পাবে না। আর দেখেন এখানে যদি আপনি দেখেন, ও কিন্তু যখন আলো দিবে তখন কিন্তু আপনার মানে সরাসরি দিবে, এখানে কিন্তু অটোমেটিক এখানে ভাগ করে দেয়া আছে। আচ্ছা, এটা দেখেন, এখন এই জায়গাটা হলো 21 জুন, এটা হলো 21 জুন, এটা হলো 22 ডিসেম্বর, 22 ডিসেম্বর, এটা হলো 21 মার্চ, এটা হলো 23 সেপ্টেম্বর। এই তারিখ চারটা একটু খেয়াল রাখবেন। একুশ মার্চ, এটা দিন রাত সমান,
দিন রাত সমান, বাসন্ত বিষুব, বাসন্ত বিষুব। দেখা যায় এই সোহান, দেখা যায় কি সাউন্ড হয়? আল্লাহ, মুরগি যায় এখানে। 23 সেপ্টেম্বর দিন রাত সমান, শারদ বিষুব। তাহলে এটা যদি শুভ হয়, এটা কু হয়, তাহলে এটা নিরক্ষরেখা। এই দাগটা কি নিরক্ষরেখা? এই দাগটা তো নিরক্ষরেখা, এটা তো বুঝছেন। এটা যদি সুমেরু হয়, এটা কুমেরু হয়। আমরা কি শিখছিলাম? এটা সুমেরু না, এটা কুমেরু না? যে 0 ডিগ্রি মনে আছে, 66.5 ডিগ্রির উপরে এখানে এখানে মেরু অঞ্চল, মানে সুমেরু বৃত্ত, এখানে কুমেরু বৃত্ত, মনে আছে কি না? তার মানে এটা সু মানে কি উত্তর মেরু, এটা কুমেরু। তাহলে আমরা তো জানি কি 66.5 ডিগ্রির কথা মনে আছে? কি করে বোঝাই আমি, আপনাদের মনে আছে কি না যে আমি কি বলছিলাম যে 0 থেকে 30 ডিগ্রি নিম্ন অক্ষাংশ, মনে আছে? 30 থেকে 60 ডিগ্রি কি উচ্চ অক্ষাংশ, 90 ডিগ্রি কি সর্বোচ্চ অক্ষাংশ। আর কি বলছিলাম 66.5 ডিগ্রি উত্তর কি সুমেরু বৃত্ত। আবার 66.5 ডিগ্রি কি বলছিলাম দক্ষিণ কুমেরু বৃত্ত নাকি? তার মানে এইটা হলো সুমেরু, তাহলে এই বৃত্তটা এই জায়গায়, এই বৃত্তটা এই জায়গায়, এই বৃত্তটা এই জায়গায়। বাদ দেন এটা, যদি এটাও না বুঝেন এখন এখানে তাকান। সেটা হলো যে এইটা যদি নিরক্ষরেখা হয় তাহলে উপরে উত্তর আর নিচে কি দক্ষিণ। আমার এই রেখাটা একটু উপরে বেশি পড়ে গেছে, বুঝছেন? এই হবে আর কি, রেখাটা একটু বেশি, মানে ওটা এমনি বাঁকা ছিল ওই সময়। তাহলে এখানে যদি এটা হয়, এখানে উত্তর মেরুতে দিন বড় হবে, তাহলে উত্তর মেরুতে বেশি দেখেন দিনের আলোটা। তাহলে উত্তর মেরু উপরে মানে উত্তর মেরু, তার মানে দিন বড় রাত ছোট। 21 জুন, তাহলে 21 জুন উত্তর মেরু। এই ডটটা মানে মনে করেন নিরক্ষরেখা, এর উপর হলো উত্তর মেরু, আর নিচে হলো দিন ছোট রাত বড়। অর্থাৎ কি বলছিলাম, এটা যদি নিরক্ষরেখা হয়, নিরক্ষরেখার উপরে এখানে উত্তর গোলার্ধে যদি দিন বড় হয় 21 জুন, তাহলে রাত ছোট হবে 21 জুন। আমাদের উত্তর গোলার্ধে, আমরা উত্তর গোলার্ধে বসবাস করি, বাংলাদেশ। তার মানে আমরা উত্তর গোলার্ধে, মানে আমাদের দিন বড়। আমার দিন বড় মানে রাত ছোট। আমার দিন যখন বড় হবে ওর দিন তখন ছোট হবে। দক্ষিণ মেরুতে দেখেন এই যে বেশিরভাগ সময় তারা অন্ধকার, তার মানে তাদের রাত বড় দিন ছোট। এই জায়গাটা 22 ডিসেম্বর উত্তর গোলার্ধের দিন ছোট। আপনি মনে রাখেন, আমাদের দিয়ে চিন্তা করেন, আমরা শীতকালে 22 ডিসেম্বর মাসে আমাদের দিন ছোট থাকে, কারণ উত্তর গোলার্ধের দিন ছোট, এই দিনকেই রাত বড়। ঠিক এইটা দক্ষিণ গোলার্ধের দিন বড় রাত ছোট। কি কোশ্চেন কোনো? ইন্টারন্যাশনাল 180 কি একটাই রেখা? একটাই, জান্নাতুল ফেরদৌসি একটাই। তাহলে দিন ছোট বলতে উত্তর গোলার্ধে দিন ছোট, দক্ষিণ গোলার্ধে দিন বড়। এখানে উপর উত্তর লিখে নিতে পারেন, তাহলে হয়। আর নিচে আমি নিচে বলতে দক্ষিণ বুঝিয়েছি। এখানে একটা শব্দ লেখেন, উত্তরায়ণ বা উত্তর অয়নান্ত।
উত্তরায়ণ লিখলেই ভালো হয়। আচ্ছা, দেখলাম উত্তর অয়নান্ত বইয়ের ভাষায়। উত্তর অয়নান্ত, এটা হলো দক্ষিণ অয়নান্ত। উত্তর অয়নান্ত, দক্ষিণ অয়নান্ত। না, 21 মার্চ উত্তর গোলার্ধে বাসন্ত বিষুব, আর 21 মার্চেরই উল্টা হলো 23 সেপ্টেম্বর। এই 23 সেপ্টেম্বর দক্ষিণ গোলার্ধে হলো শারদ বিষুব। কিন্তু একই দিনে বাসন্ত বিষুব বা শারদ বিষুব না, যে একই দিনে উত্তর গোলার্ধে বাসন্ত বিষুব আর ওই দিনই দক্ষিণ গোলার্ধে শারদ বিষুব, তা না। শারদ বিষুব হবে 23 সেপ্টেম্বর, উল্টোটা। রিটেনে কি এইগুলি আছে? না, এগুলি রিটেনে এখন পর্যন্ত আসে নাই। এখন পর্যন্ত রিটেনে আসে, বিজ্ঞানে আসে, বিজ্ঞান সায়েন্সে আসে, সায়েন্সে আসে, সায়েন্সে আসে, কিন্তু বাংলাদেশ বিষয়বলিতে আসে না। সুমেরুতে কি দিন ছোট রাত বড় হয়? 22 ডিসেম্বর সুমেরুতে, হ্যাঁ, দিন ছোট রাত বড় হয়। এখন আমরা একটার পর একটা আসি, আমরা 21 জন নিয়ে আলোচনা করি। প্রথমে লিখবেন, কোথায় লিখবেন, কোনটা ভালো দেখা, এটা না ওইটা? হ্যাঁ, ওটা আলোটা বেশি পড়ে না, ছবিটাই ওদিকে সরানো উচিত ছিল। 21 জুন। ওইটা লিখে দে, তাহলে ভালো হবে। এখানে আরেকটা বিষয় লিখে না, তাহলে বেশি ভালো হবে। জায়গাও তো নাই, এই জায়গাটা, এটা লেখেন। নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ। নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দেয়। কিরণ মানে সূর্য কিরণ, সূর্য কিরণ, সূর্য কিরণ। এই বাক্যটা দুইটা একটু লেখেন। নিরক্ষরেখায় লম্বভাবে সূর্য কিরণ, নিরক্ষরেখায় লম্বভাবে সূর্য কিরণ। এই জায়গাটা কর্কট ক্রান্তিতে, কর্কট ক্রান্তি রেখায় লম্বভাবে সূর্যকিরণ।
এই জায়গাটা লেখেন, মকর ক্রান্তিতে লম্বভাবে সূর্যকিরণ। মকর ক্রান্তিতে লম্বভাবে সূর্যকিরণ। এখন আপনার আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। নিরক্ষরেখা যখন লম্বভাবে সূর্য কিরণ দিবে, নিরক্ষরেখা যখন লম্বভাবে সূর্য কিরণ দিবে, তখন এইটা নিরক্ষরেখা, এটা নিরক্ষরেখা। এই নিরক্ষরেখা লম্বভাবে কিরণ দিলে তার মানে উভয়ের দিন রাত সমান থাকবে, কারণ পৃথিবীর মাঝখানে লম্বভাবে কিরণ দেয়। এবং এই কারণে এই 21 মার্চ এবং 23 সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিন রাত সমান থাকবে। 21 মার্চ এবং 23 সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিন রাত সমান থাকবে, এটা ক্লিয়ার। এখন দেখেন, যখন সূর্য কর্কট ক্রান্তি রেখা, এটা যদি নিরক্ষরেখা হয় তাহলে কর্কট ক্রান্তি রেখা উপরে, কর্কট ক্রান্তি রেখা আমরা আগের ক্লাসে কি দেখলাম যে 3.5 ডিগ্রি উত্তর। তাহলে এখানে যদি লম্বভাবে কিরণ দেয় তাহলে অবশ্যই উত্তর গোলার্ধে সূর্য বেশি আলো দিবে, এজন্য উত্তর গোলার্ধে দিন বড় হবে এবং দক্ষিণ গোলার্ধে দিন ছোট হবে। এখানে এইটা নিরক্ষরেখা, এটা তো হলো মূল মধ্যরেখা, এটা নিরক্ষরেখা। তার মানে মকর ক্রান্তি রেখা বোঝা, তাহলে মকর ক্রান্তি রেখার নিচে দেখেন দক্ষিণ গোলার্ধের এই জায়গাটা বেশি আর এখানে কম, এখানে দিনের আলো বেশি পড়বে। এই জন্য দক্ষিণ গোলার্ধে এখানে দিন বড় হবে আর উত্তর গোলার্ধে দিন ছোট হবে, কারণ মকর ক্রান্তি রেখা লম্বভাবে কিরণ দেয় হলো 22 ডিসেম্বর। এটা কি আমাকে একটু বলেন যে আপনি এই লেখাটা সাথে এই লেখাটা মিলছে কিনা, দেখেন আপনার সাথে মিলে কিনা, আপনি বুঝছেন কিনা আমাকে একটুখানি জানান। আমি আসলে আমার মনে হচ্ছে যে আমি বুঝাতে পারতেছি না আপনাদেরকে, এলোমেলো লাগছে। এটা কোথায় লিখবো জায়গা হচ্ছে না, কোনটা সর্বদক্ষিণের দেশ কোনটি, আপনি দক্ষিণ নির্ধারণ করবেন কি সেটা শ্রাবণ মেঘ, আসবো আমরা ওখানেও। ঠিক আছে, গ্রহ উপগ্রহ তথ্য এটার সাথে মিলতেছে না, না? আচ্ছা, নতুনটা আমার কথা কি বুঝতে পারছেন? আপনাদেরকে আমি যে কথাটা বলছি, জান্নাতুল ফেরদৌসি বলছে দিন রাত সমান হলে সিজন চেঞ্জ হয় কেন, সেটা তো আমরা আসতেছি। এই এখনই দেখবেন যে কখন সিজন চেঞ্জ হয়। ইন্টারন্যাশনাল ঋতু এই জন্যই 4টা, ইন্টারন্যাশনাল ঋতু কিন্তু 6টা না, এবং সেই 4টা ঋতুই আমরা এখন দেখব। নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দেয়, নিরক্ষরেখাকে লম্বভাবে কিরণ দেয়, অর্থাৎ নিরক্ষরেখা হলো পৃথিবীর মাঝখানে। পৃথিবীর মাঝখানে যদি লম্বভাবে কিরণটা দেয়, সূর্যের আলো যদি লম্বভাবে কিরণ পড়ে, তাহলে অবশ্যই উত্তর গোলার্ধ দিন, মানে উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে, যেখানে বলি পৃথিবীর সর্বত্র দিনরাত সমান। এটা কিন্তু পৃথিবীর সর্বত্র দিনরাত সমান, উত্তর গোলার্ধ বলি আর দক্ষিণ গোলার্ধ বলি, কারণ পৃথিবীর মাঝখানটাই তো সূর্য কিরণটা লম্বভাবে দিচ্ছে। তাহলে পৃথিবীতে 2 দিন শুধু, দিন কিন্তু 364টা, আপনি 2 দিন দিয়ে ঋতু বের করে ফেলেছেন। জান্নাতুল ফেরদৌস, একটু মাথা খাটান, ব্রেনটা খাটান। এখানে দিন রাত সমান হয় কারণ সূর্য লম্বভাবে কিরণ দেয়, এখানে সূর্য লম্বভাবে কিরণ দেয়, দিন রাত সমান হয়।
কর্কট ক্রান্তি রেখায় সূর্যকিরণ লম্বভাবে কিরণ দেয়, তাহলে কর্কট ক্রান্তি তো উত্তর গোলার্ধে, তাহলে উত্তর গোলার্ধের 23.5 ডিগ্রি অ্যাঙ্গেলে ওখানে যদি সে মানে লম্বভাবে কিরণ দেয়, তাহলে অবশ্যই কি 23.5 উত্তর অক্ষরেখা যদি লম্বভাবে কিরণ দেয়, তাহলে উত্তর গোলার্ধে বেশি দিল, দক্ষিণ গোলার্ধে দিল না, তার মানে উত্তর গোলার্ধে দিন বড় হবে, এজন্য দক্ষিণ গোলার্ধে দিন ছোট হবে। মকর ক্রান্তিতে যখন লম্বভাবে কিরণ দিবে, মকর ক্রান্তি তো দক্ষিণ গোলার্ধে, তার মানে দক্ষিণ গোলার্ধে লম্বভাবে কিরণ দিলে দক্ষিণ গোলার্ধে দিন বড় হবে, আর উত্তর গোলার্ধে তখন দিন ছোট হবে। এটার সাথে এটা আর কোনো বিষয়ই নাই না বোঝার। দিন রাত্রি সর্বত্র সমান। বৃহস্পতি পক্ষ। আজকের ক্লাসটা সবচেয়ে খুব কঠিন, আজকের ক্লাসটাই সবচেয়ে সহজ, আপনি ব্রেন খাটাচ্ছেন না, আজকের ক্লাসটাই সবচেয়ে সহজ, আপনি ব্রেন খাটান, হয়তো ঘুমায় আসেন। এবার এটা কি আমি এর না বোঝার কি আছে, আমি কিন্তু এখন দুইটা ব্যাখ্যা দেই নাই, একটা হলো বাসন্ত বিষুব, শারদ বিষুব, দক্ষিণ অয়নান্ত আর উত্তর অয়নান্ত, আমি এটার ব্যাখ্যাই যাই নাই, এটা আপনি বোঝার চেষ্টাই করেন না। আপনি এই দিন রাত নিয়ে বুঝছেন কিনা, দিন রাত আমি আপনাদেরকে লাস্ট বলতেছি, এটা সূর্য, আমি এখানে 4টা ডেট লিখছি, এই 4টা ডেট থেকে ঋতুর পরিবর্তনটা শুরু হয়, এই 4টা ডেট ঋতু পরিবর্তনের সাথে জড়িত, এর আগের 45 দিন পরের 45 দিন মিলে একটা ঋতু হয়, অর্থাৎ 1.5 মাস 3 মাসে একটা ঋতু হয়। এইটারও 1.5 মাস আগে 1.5 মাস পরে একটা ঋতু হবে, 1.5 মাস আগে 1.5 মাস পরে ঋতু হবে, 1.5 মাস আগে 1.5 মাস পরে ঋতু হবে, এই মোট 3 মাস করে ঋতু। এবং এটা হলো এই 4টা ঋতু আছে, 4টা ঋতু জানতে হলে আগে আমার দিন সম্পর্কে জানতে হবে, যেটা পরীক্ষা আসে। এবছর একটা প্রশ্ন আসছে যে প্রিলিমিনারিতে একটা প্রশ্ন আসছে যে কোন মাসে দক্ষিণ গোলার্ধে বেশি উত্তপ্ত থাকে, যদি একটা জায়গায় দিন বড় হয় সেখানেই উত্তপ্ত হবে, তাহলে দক্ষিণ গোলার্ধে দিন বড় হবে কোন সময়? ওখানে ছিল মাস ছিল ডিসেম্বর, জানুয়ারি, আর ছিল কি ডিসেম্বর ছিল, জানুয়ারি ছিল, আর কয়েকটা মাস ছিল। ডিসেম্বর মাসের 22 ডিসেম্বর থেকে শুরু হলে মাত্র 8 দিন, তার মানে জানুয়ারি মাসে পুরোটা সময় এখানে দক্ষিণ গোলার্ধে দিন বড় থাকে। যদি কেউ এই ইয়াটা বুঝে তাহলে তার ওই প্রশ্নের উত্তর করতে পারছে। এখন ইয়াটা কি, সেটা ইয়াটাই হলো এটা যেখানে কয়েকটা ফ্যাক্ট, একটা হলো পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, 2 নম্বর ফ্যাক্ট হলো এখানে 2টা গোলার্ধ, একটা উত্তর গোলার্ধ আর একটা দক্ষিণ গোলার্ধ, এইটা বুঝতে হবে, একটা উত্তর গোলার্ধ আর একটা দক্ষিণ গোলার্ধ। 3 নম্বর হলো আমাদের দিন রাত হয়, পৃথিবীতে দিন রাত হয়ে থাকে, এইটা একটা ফ্যাক্ট যে দিন রাত কেন হয়, আমাদের সবসময় দিন থাকতে পারতো, সবসময় রাত থাকতে পারতো না, এই দিন রাত কেন হয় এটা জানার জন্যই এই ঝামেলাটা মাথায় রাখতে হবে। এখানে 2টা গোলার্ধ, একটা উত্তর গোলার্ধ একটা দক্ষিণ গোলার্ধ, পৃথিবী একটাই, গোলার্ধ ভিন্ন। এর মধ্যে 21 মার্চ, তারপরে হলো 21 জুন, 23 সেপ্টেম্বর, 22 ডিসেম্বর, আপনি যদি দেখেন প্রত্যেকটার দিনের মধ্যে কিন্তু একটা খুব ছন্দ আছে, এর থেকে এর গ্যাপ, এর থেকে এর গ্যাপ, প্রত্যেকটা গ্যাপ কিন্তু সমান। আসি এই 21 মার্চ এবং 23 সেপ্টেম্বর, এই 2 দিন সূর্য নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দেয়। পৃথিবী ঘুরে ঘুরে এমন একটা পর্যায়ে আসে, এই 2 দিন আসলে সূর্যের আলোটা 2টা গোলার্ধ সমান থাকে, কেউ কারো কাছে বেশি কম নয়, সমান থাকে, এই জন্য পৃথিবী সর্বত্র দিন রাত সমান থাকে। কিন্তু দেখা গেল 23 সেপ্টেম্বর গিয়ে এই দিনটা গিয়ে এর আগে থেকে শুরু হয়ে আস্তে আস্তে বাড়তে থাকে এবং আস্তে আস্তে কমতে থাকে, একটা মিডল পয়েন্টে গিয়ে 21 জুন গিয়ে দেখা যায় যে নিরক্ষরেখা সূর্য লম্বভাবে কিরণ দিয়েছে। এই জন্য এই দিনটা উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন থাকে, দক্ষিণ গোলার্ধে সবচেয়ে কম দিন থাকে বা বড় রাত থাকে। 22 ডিসেম্বর এই দিনটা হলো উত্তর গোলার্ধে এসে এখানে
মানে দক্ষিণ গোলার্ধে মকর ক্রান্তি রেখায় লম্বভাবে কিরণ দেয়, তাহলে মকর ক্রান্তি রেখা হলো দক্ষিণ গোলার্ধে, আমরা লাস্ট ক্লাসে বলছিলাম 3.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা। তাহলে দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বেশি সূর্য কিরণ দিলে তাহলে এখানে দিন বড় হবে, উত্তর গোলার্ধে দিন ছোট হবে। এখন দেখেন এই 21 জুন একটা বিষয় হলো, আপনি 21 জুন কেন আসছি, মানে এইখান থেকে এখানে আসছি, কিন্তু আমি কিন্তু রেখাটা ওখানে দিই নাই, এদিক থেকে এদিকে, অর্থাৎ 21 মার্চ থেকে শুরু হয়ে আস্তে আস্তে কি হয়, আস্তে আস্তে উত্তর গোলার্ধে দিনটা বড় হইতে থাকে এবং দক্ষিণ গোলার্ধ এটা আস্তে আস্তে সরতে থাকে। দক্ষিণ গোলার্ধ দূরে যেতে থাকে, সূর্যের নিকটে আসে কে, নিকট আসে উত্তর গোলার্ধ, আস্তে আস্তে 21 জুন সবচেয়ে বেশি আসে, এদিনটা দিন বড় হয়। এই যে আস্তে আস্তে যে আসে এখানেই তখন এই 21 জুনের আগে এবং পরে তখন এখানে কি হয়, গ্রীষ্ম ঋতু দেখা দেয়। তো যা হোক আমি লিখতেছি ওরা পরের কথা। এখন যেটা আসেন, 21 জুন দিন বড় উত্তর গোলার্ধে, রাত ছোট দক্ষিণ গোলার্ধে। এই 21 জুন আরেকটা ঘটনা ঘটে, সেটা হলো সুমেরুতে 24 ঘন্টা দিন থাকে। এবং এই দিনকা কুমেরুতে 24 ঘন্টা রাত থাকে। পৃথিবীর একটা দিন আছে যেই দিনটা উত্তর গোলার্ধের সুমেরু বৃত্ত কোনটা, ওই যে 66.5 ডিগ্রি, 66.5 ডিগ্রি, 66.5 ডিগ্রি থেকে উপরে সুমেরু বৃত্ত, সেই সুমেরুতে 24 ঘন্টা দিন থাকে 21 জুন, আর 24 ঘন্টা ওই দিনকে রাত থাকে হলো কুমেরু বৃত্তে। তাহলে উল্টোটা কি হবে, 22 ডিসেম্বর কি হবে, 22 ডিসেম্বর কুমেরু বৃত্তে, কারণ কুমেরু মানে কি দক্ষিণ গোলার্ধ, মকর ক্রান্তি দক্ষিণ গোলার্ধ, কুমেরু বৃত্তে 24 ঘন্টা দিন থাকে, সুমেরু বৃত্তে 24 ঘন্টা রাত থাকে। হ্যাঁ, একুশ জুন দক্ষিণ অয়নান্ত, 22 ডিসেম্বর উত্তর অয়নান্ত। কি যে কয় এগুলা। এই খুশি আলম আপনার হয় নাই, জেসমিন সময় আবার বলছে যে উল্টা হয়েছে, কোনটাকে সাপোর্ট করছেন আল্লাহ জানে। এখন আবার বলতে পারবে 24 ঘন্টা কেন থাকবে দিন, 24 ঘন্টা দিন থাকবে কারণ আপনি তো নিজেই জানেন 66.5 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে, একটু আগে বললাম না পৃথিবী যে ঘুরে 66.5 ডিগ্রি অ্যাঙ্গেলে, আর ধরেন 37.5 ডিগ্রি, 90 ডিগ্রি, কথা বলছেন। এই জন্য ওখানে ওই বৃত্তে ওখানে 24 ঘন্টা দিন থাকে, এই হিসাব করলে মাথা ঘুরবো। একটা কঠিন বিষয়। এখানে একটা সারা জীবন মনে রাখবেন, বক্স করে রাখেন, গ্রীষ্ম ইকুয়াল শরৎ, গ্রীষ্ম ইকুয়াল শীত, শীত ইকুয়াল গ্রীষ্ম,
শরৎ ইকুয়াল টু বসন্ত, বসন্ত ইকুয়াল শরৎ। ওই বক্সটা একটু মনে রাখেন। যখন দেখবেন একটা জায়গায় গ্রীষ্ম, উত্তর গোলার্ধে গ্রীষ্ম আছে, দক্ষিণ গোলার্ধে অটোমেটিক শীত হবে। দক্ষিণ গোলার্ধে শীত হলে ওখানে গ্রীষ্ম হবে, দক্ষিণ গোলার্ধে গ্রীষ্ম হলে ওখানে শীত হবে। এখানে শরৎ থাকলে, উত্তরে শরৎ থাকলে দক্ষিণে বসন্ত, উত্তরে বসন্ত থাকলে দক্ষিণে শরৎ। এই দুইটা আর এই দুইটা একটু বিপরীত। গ্রীষ্ম শীত, শীত গ্রীষ্ম, বসন্ত শরৎ, শরৎ বসন্ত। এখন আসেন, এখানেই খেল খতম হয়ে যাবে। খেল খতম কি দেখেন, এদিক থেকে আসছেন পৃথিবী সমান, সবার সমান, উত্তর গোলার্ধ যা দক্ষিণ গোলার্ধ তা। আস্তে আস্তে আসছেন, আস্তে আস্তে গ্রীষ্মের দিন বড় হতে যাচ্ছে, গ্রীষ্মের দিন বড় হচ্ছে, মানে সরি উত্তরে, উত্তরে দিন বড় হচ্ছে। উত্তরে দিন বড় হচ্ছে কেমনে বুঝলেন? কারণ সূর্যের দিকে কাত হয়ে যাচ্ছে উত্তর গোলার্ধ এবং কর্কট ক্রান্তি রেখায় লম্বে কিরণ দিচ্ছে। এই জায়গায় এসে কর্কক্রান্তির লম্বে কিরণ দেয়, তার মানে আস্তে আস্তে এটা কি হয়েছে, উত্তরের দিকে গেছে। তার মানে কি হলো, এই 21 মার্চ থেকে এটার 21 মার্চ থেকে এদিকে আসলো। তার মানে আপনি ভাগ, এইটা এইটা, এখানে 45 দিন আর এখানে 45 দিন। একুশ জুনের আগের 45 দিন, 21 জুনের পরের 45 দিন। কারণ আস্তে আস্তে যখন আবার এটা যখন সূর্য যখন আবার আস্তে আস্তে সমান পর্যায়ে যাবে, কিন্তু সূর্য কিন্তু নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দিবে, আস্তে আস্তে আবার উত্তর গোলার্ধ থেকে দক্ষিণ গোলার্ধ দিকে হেলে যাবে। তাহলে যখন সূর্যের দিকে হেলে যাবে তখনও কিন্তু তাপমাত্রা থাকবে, আবার আস্তে আস্তে এখান থেকে দূরে যাবে তখনও তাপমাত্রা আস্তে আস্তে কমতে থাকবে। তার মানে তাপমাত্রা কিন্তু সে পেতেই থাকবে। সেক্ষেত্রে এই সময়টা অর্থাৎ 21 জুনের আগের 45 দিন, পরের 45 দিন, এইখানে অর্থাৎ আপনি এখন ডিরেক্ট লেখেন 1 নম্বর, উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল এবং দক্ষিণ গোলার্ধে শীতকাল। উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল এবং দক্ষিণ গোলার্ধে শীতকাল 1 নম্বর। এই 1 নম্বরটাই হলো এইটা যে 21 জুনের 45 দিন আগে এবং 21 জুনের 45 দিন পরে পর্যন্ত 45 দিন পর পর্যন্ত উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল এবং দক্ষিণ গোলার্ধে শীতকাল। দক্ষিণ গোলার্ধে শীতকাল। 21 জুনের 45 দিন আগে এবং 21 জুনের 45 দিন পর পর্যন্ত উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল এবং দক্ষিণ গোলার্ধে শীতকাল। আস্তে আস্তে উত্তর গোলার্ধে তাপমাত্রা বাড়তে থাকে, আস্তে আস্তে উত্তর গোলার্ধে তাপমাত্রা কমতে থাকে। এটা কমার পরই আবার দক্ষিণ গোলার্ধে তাপমাত্রা আস্তে আস্তে কি হয়, বাড়তে থাকে। এবং এই যতটুকু কমলো অতটুকু আবার দক্ষিণ গোলার্ধে বাড়লো, তারপর এখানে গিয়ে আবার সমান হয়ে গেল। এখন এই যে উত্তর অয়নান্ত অর্থাৎ উত্তর গোলার্ধে সর্বোচ্চ যে তাপমাত্রাটা পায় সেটা হলো 21 জুন। অর্থাৎ এই 21 জুন আসলে এই সময় উত্তর অয়নান্ত ঘটে, অর্থাৎ উত্তর গোলার্ধে তার সর্বোচ্চ গ্রীষ্মকাল পেয়ে গেছে, এখন তার আস্তে আস্তে কমতে থাকবে। এটা হলো উত্তর অয়নান্ত। উত্তর অয়নান্ত মানে গ্রীষ্মকাল থেকে এটা আস্তে আস্তে গ্রীষ্মকালে যে উষ্ণতা সেটা আস্তে আস্তে কমতে থাকবে, অর্থাৎ এখানে আস্তে আস্তে কমতে থাকবে।
এই 21 থেকে কমাটাকে এটা হলো উত্তরায়ণান্ত। আর এটা এটা তো যেহেতু লিখছেন, এখন লেখেন আপনি তাহলে এটার বিপরীত এটা আর এটার বিপরীত এটা হবে। যাক, এটা আপনি একটু পরেই বুঝবেন যে কার বিপরীত কে। 2 নম্বর লেখেন, কোশ্চেন আছে রে। 2 নম্বর, উত্তর গোলার্ধে গ্রীষ্ম, শীত, বসন্ত, শরৎ। তাহলে উত্তর গোলার্ধে শরৎকাল, দক্ষিণ গোলার্ধে বসন্তকাল। উত্তর গোলার্ধে শরৎ, দক্ষিণ গোলার্ধে বসন্তকাল। এই যে 23 সেপ্টেম্বর, 23 সেপ্টেম্বরে এসে সমান হয়েছে, তার মানে 23 সেপ্টেম্বরের আগের 1 মাস 15 দিন অথবা 45 দিন এবং 23 সেপ্টেম্বরের পরের 45 দিন উত্তর গোলার্ধে। তাহলে আমরা দেখলাম গ্রীষ্ম থেকে আস্তে আস্তে সে শরতের দিক যাবে, আর শীতের পরে বসন্ত যায়। তার মানে গ্রীষ্মের পরে উত্তর গোলার্ধে কি যাবে? শরৎ যাবে। তাহলে এখান থেকে শরৎ হয়েছে, এই পর্যন্ত গিয়ে শরৎ থাকবে 45 দিন পর্যন্ত, এখান পর্যন্ত শরৎ থাকবে। শরৎ থাকার পরে সে শীতে যাবে। তাহলে উত্তর গোলার্ধে শরৎকাল, আর দক্ষিণ গোলার্ধে বসন্তকাল। এখানে শরতের দক্ষিণ গোলার্ধে, অর্থাৎ এখান থেকে ওর গ্রীষ্ম শেষ। উত্তর গোলার্ধ দিয়ে চিন্তা করি তাহলে আমরা ভালো বুঝবো। উত্তর গোলার্ধে গ্রীষ্ম শেষ, উত্তর গোলার্ধে শরৎ শুরু। শরৎ শুরুতে শরতের সর্বোচ্চ পয়েন্ট হলো কত? 23 সেপ্টেম্বর। এবং এই দিনটা হলো এই 23 সেপ্টেম্বর হলো শারদ বিষুব, পৃথিবীতে শারদ বিষুব। এখানে আসার পরে আবার এদিক থেকে এই পর্যন্ত শরৎ কমতে থাকবে, এরপর এখান থেকে আবার শীত শুরু হয়ে যাবে, উত্তর গোলার্ধে শীত শুরু হবে। 3 নম্বরে আসেন, এই 1-এর বিপরীত হলো 3। উত্তর গোলার্ধে শীতকাল এবং দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল। কারণ আমরা তো জানি দক্ষিণ গোলার্ধের দিন এখন বড়, তার মানে গ্রীষ্মকাল শুরু হবে। এটা হলো 22 ডিসেম্বর। 22 ডিসেম্বরের আগের 45 দিন এবং পরের 45 দিন উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল এবং দক্ষিণ গোলার্ধে উত্তর গোলার্ধে শীতকাল এবং দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল। অর্থাৎ দক্ষিণ গোলার্ধে দিন বড় 22 ডিসেম্বর, তার মানে এর আগে পরে দক্ষিণ গোলার্ধে হবে গ্রীষ্মকাল। আর উত্তর গোলার্ধে এই দিনকার দিন ছোট, উত্তর গোলার্ধে দিন ছোট, তার মানে এদিনকার উত্তর গোলার্ধে হবে শীতকাল। চার নম্বর, উত্তর গোলার্ধে, তার মানে
আমাদের ঋতুটা কি? গ্রীষ্ম, শরৎ, শীত, বসন্ত। তাহলে উত্তর গোলার্ধে হবে বসন্তকাল, আর দক্ষিণ গোলার্ধে শীতকাল, শরৎকাল। দক্ষিণ গোলার্ধে শরৎ, অর্থাৎ ঘুরে ঘুরে আসবে। আপনি খালি ক্রমটা মনে রাখবেন। ক্রমটা হলো গ্রীষ্ম, শরৎ, শীত, বসন্ত, এই ক্রম। যেই গোলার্ধে যদি 21 জুন কোনো গোলার্ধে গ্রীষ্ম হয়, তাহলে পরে পরে এখানে আছে কি 23 সেপ্টেম্বর হবে শরৎ, শীত হবে কি 22 ডিসেম্বর, আবার বসন্ত হবে 21 জুন। অর্থাৎ এই ক্রমটা ফলো করবেন। যদি কোনো গোলার্ধে গ্রীষ্ম থাকে, পরের ঋতুটা অবশ্যই শরৎ হবে। কোনো গোলার্ধে যদি শীত থাকে, পরের ক্রমটা হবে বসন্ত। উত্তর গোলার্ধে বসন্ত, দক্ষিণ গোলার্ধে শীত। তার মানে এটা হলো 21 মার্চের 45 দিন আগে এবং 21 মার্চের 45 দিন পরে উত্তর গোলার্ধে বসন্তকাল, আর দক্ষিণ গোলার্ধে শরৎকাল হয়। আর এই যে বসন্ত বিষুব, অর্থাৎ 21 মার্চের আগে এখান থেকে বসন্ত শুরু হয়ে এখানে আসে, আবার এখান থেকে বসন্ত কমতে থাকে, এজন্য বসন্ত বিষুব হলো 21 মার্চ। এখান থেকে 23 সেপ্টেম্বর থেকে শরৎ এখানে এসে এখানে শেষ হয়, আবার শরৎকালটা আস্তে আস্তে কমতে থাকে, সেটা হলো 23 সেপ্টেম্বর থেকে, এজন্য হলো শারদ বিষুব। আর এটা হলো বসন্ত বিষুব। আর এটা হলো দক্ষিণ অয়নন্ত, মানে কি দক্ষিণ গোলার্ধে এখানে দিন বড় হয়ে গেছে, আস্তে আস্তে দিন ছোট হয়ে থাকবে। অয়নন্ত মানে কম, আস্তে আস্তে এখান থেকে দক্ষিণ গোলার্ধে দিন ছোট হতে থাকবে। আর দিন ছোট হলে গ্রীষ্ম থেকে সে শরতে পৌঁছাবে। এইটা যদি পারেন, আমি 2টা কোয়েশ্চেন দেই, এই 2টা কোয়েশ্চেন পারলে আমি তাদেরকে থ্যাঙ্কস দেবো। ঠিক আছে, 2টা কোয়েশ্চেন। আপনি অনেক কিছু লিখে ফেলছেন, বুঝছেনও, কিছু বুঝেন নাই, অনেক সময় বুঝছেন, অনেক সময় বুঝেন নাই, একটু ভেজালের। এটা মানে এত বেশি ঋতু আর এত বেশি ডে, একটু ভেজালের। আবার এখানে দিন মনে রাখতে হয়, আবার হলো সূর্যের দূরত্ব মনে রাখতে হয়, গোলার্ধ মনে রাখতে হয়, গোলার্ধটাই ভেজাল লাগায়। আমি 2টা কোয়েশ্চেন করব, পুরো বোর্ড দেখা যায়, পুরো বোর্ড? হ্যাঁ, পুরো বোর্ড দেখা যায় না, ভালোই। সেটআপটা সুন্দর হয়েছে, কিন্তু এখন নেটটা থাকলেই হয়। ওকে, দাও। আজকে 4 তারিখ, মেজাজটা খারাপ হয় না? দিন এত তাড়াতাড়ি চলে যায়, মেজাজটা কি লাগে, আর প্রত্যেক দিন দিন চলে যায়। কালকে হঠাৎ 3:20 দিকে, রাত 3টায় মনে হলো যে আমি যে এভাবে যাচ্ছি একদিন তো মরে যাব, মৃত্যুর কথা একটু চিন্তা করলাম। বাইরে হয় চিন্তা করার সাথে সাথে ঘুমাই গেলাম। কোনো কথা কাজ হইলো? মানুষ টেনশন করলে ঘুমাবে না, এ আরো বেশি টেনশন হয়। রেডি?
এই দুইটা প্রশ্ন যে পারবে তাকে থ্যাঙ্কস দেওয়া হবে। একুশ জুন ও 21 জুন দুইটা প্রশ্ন করি। 21 জুন উত্তর গোলার্ধে সূর্য কত ডিগ্রি কোণে 21 জুন সুমেরু বৃত্তে সূর্য কত ডিগ্রি কোণে কিরণ দেয়? একুশ জুন সুমেরু বৃত্তে সূর্য কত ডিগ্রি কোণে কিরণ দেয়? সিক্সটি 66.5 ডিগ্রি, 66.5 ডিগ্রি, 23.5 ডিগ্রি, 90 ডিগ্রি, 0 ডিগ্রি। দুই নম্বর প্রশ্ন, 1 নম্বর লিখে উত্তরটা লিখবে না। 2 নম্বর প্রশ্ন, 23 সেপ্টেম্বর মেরুদয়ে সূর্য কত ডিগ্রি কোণে কিরণ দেয়? 1 23.5 ডিগ্রি, 2 90 ডিগ্রি, 3 66.5 ডিগ্রি, 4 0 ডিগ্রি। এখানে আমি একটুখানি বলছিলাম, এটা অনেকে ধরতে পারছে, অনেকে ভুলটাই ধরে ফেলছে রে। বুলবুল আহমেদ, থ্যাংক ইউ। বুলবুল আহমেদ, থ্যাংকস। আইরিন আমিন, থ্যাংকস। আইরিন আমিন। সুলতান শামিমা, থ্যাংক ইউ। আশরাফুল ইসলাম মোমো, তার 1 নম্বরটা হয়েছেন। দেখেন, এখানে কর্কট ক্রান্তি রেখায়, মানে কর্কট ক্রান্তি রেখায় 90 ডিগ্রি কোণে গুরুত্ব দেয়। তাহলে কর্কট ক্রান্তি রেখায় যদি 90 ডিগ্রিতে দেয়, কর্কট ক্রান্তি রেখায় যদি 90 ডিগ্রি কোণে এখানে দেয়, মানে সূর্য কিরণ দেয়, তাহলে এখানে 90 ডিগ্রিতে দেয়, আর কর্কট ক্রান্তি হলো 23.5 ডিগ্রি। তাহলে 66.5 ডিগ্রি থাকে না? তাহলে উত্তরটা হবে 66.5 ডিগ্রি। মানে এখানে 90 ডিগ্রিতে সে উষ্ণ তাপ মানে কিরণ দেয়, কিন্তু এটা অবস্থান কি
23.5 ডিগ্রিতে, তার মানে 90 ডিগ্রি থেকে 23.5 ডিগ্রি মাইনাস করলে 66.5 ডিগ্রি হবে, অর্থাৎ 66.5 ডিগ্রি উত্তর হবে। মেরুবৃত্তে, সুমেরু বৃত্তে বা কুমেরু বৃত্তে যেটাই বলেন 66.5 ডিগ্রি অ্যাঙ্গেলে, না সুমেরু বৃত্তে, কুমেরু আমি দুঃখিত, সুমেরু বৃত্তে হলো 66.5 ডিগ্রি। 23 সেপ্টেম্বর মেরুদয়ে সূর্য কত ডিগ্রি কোণে দেয়? মেরু তো হলো কোনটা? এটা তো হলো একটা মেরু, এটা একটা মেরু, আর এটা তো মেরু বৃত্ত। বৃত্ত বললে 66.5 ডিগ্রি থেকে এই 90 ডিগ্রি পর্যন্ত এই জায়গাটা হলো বৃত্ত, আর এইটা হলো মেরু, এটা হলো মেরু। তার মানে 21 মার্চ 23 সেপ্টেম্বর নিরক্ষরেখা লম্বভাবে কিরণ দেয়। তো নিরক্ষরেখা হলো 0 ডিগ্রি, এখানে তো 90 ডিগ্রিতে কিরণ দেয়, তো 90 ডিগ্রি মাইনাস 0 তাহলে ইকুয়াল টু তো 90 ডিগ্রি, সরি আমি দুঃখিত, এখানে সে 90 ডিগ্রি কোণে সে কি করে, এখানে 90 ডিগ্রি কোণে সে কিরণ দেয়, 90 ডিগ্রি কোণে কিরণ দেয়, আর এখানে দূরত্ব হলো 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি করলে ইকুয়াল টু 0 ডিগ্রি হবে। এখানে দূরত্ব 23 ডিগ্রি ছিল বলে 23 ডিগ্রি মাইনাস করছি, 66.5 ডিগ্রি, তার মানে মেরুতে হলো 0 ডিগ্রিতে কিরণ দেয়, মেরুতে 0 ডিগ্রি। আর যদি বলতো নিরক্ষরেখায় তাহলে 90 ডিগ্রি, নিরক্ষরেখায় 90 ডিগ্রি। নিরক্ষরেখায় 90 ডিগ্রি আর ওখানে হলো 0 ডিগ্রি, 66.5 ডিগ্রি আর হলো 0 ডিগ্রি উত্তর হবে। আমাদের জোয়ার ভাটা আছে একটা, কয়টা বাজে রে? তো হ্যাঁ 40, কিছু কাজ আছে, কাজগুলো একটু দিয়ে দেই। ঋতু পরিবর্তনের কারণ, তুই একটু খেয়াল করিস তো, কোশ্চেন করলে আমার ডাকিস। ঋতু পরিবর্তনের কারণ 1 নাম্বার, সূর্যকে পরিক্রমণ কালে মানে বার্ষিক গতি, পরিক্রমণ মানে বার্ষিক গতি, আর আবর্তন মানে আণবিক গতি। পরিক্রমণ কালে পৃথিবী সব সময় 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে, কোণে হেলে ঘুরে, কোণে হেলে ঘুরে। 2 নম্বর, পৃথিবীর কক্ষপথের পরিধি, পরিধি মানে যেটা ঘুরে আসে একবারে, এই তো সূর্য না, এই যে ঘুরে আসে, এই টোটাল দৈর্ঘ্য, এই পরিধির দৈর্ঘ্য 93,80,51,827 কিলোমিটার। উপবৃত্তাকার ঘোরে, তাতে তো কোনো সন্দেহ নাই। 3 নম্বর, 1 থেকে 3 জানুয়ারি, 1 থেকে 3 জানুয়ারি অপসূর আর অনুসূর, হ্যাঁ 3 জানুয়ারি পৃথিবী সূর্যের নিকটে থাকে, সূর্যের নিকটে আসে, তাকে অনুসূর বলে। অনুসূর মানে ইংলিশে যেটাকে বলে পেরিহেলিয়ন, পেরিহেলিয়ন বলে, পেরিহেলিয়ন বলে। 4, 1 থেকে 4 জুলাই পৃথিবী সূর্য থেকে দূরে থাকে, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব বেশি থাকে, বেশি থাকে, তাকে দেখা যায় অপসূর বলে, অপসূর।
অপসূর বলে। এই অপসূরকে ইংলিশে বলা হয় অ্যাফেলিয়ন, APHELION, অ্যাফেলিয়ন বলে। 5 উত্তর গোলার্ধের ঘনত্ব পরিবর্তনের সাথে বাংলাদেশের ঋতু পরিবর্তন হয়। উত্তর গোলার্ধের ঘনত্ব পরিবর্তনের সাথে বাংলাদেশের ঋতু পরিবর্তন হয়, কারণ বাংলাদেশ উত্তর গোলার্ধে অবস্থিত, অর্থাৎ উত্তর গোলার্ধে যা হবে বাংলাদেশও তাই হবে। বাংলাদেশ উত্তর গোলার্ধে অবস্থিত, আমরা প্রথম ক্লাসে দেখছি। পরিক্রমণকালে পৃথিবী সবসময় 66.5 ডিগ্রি কোণে ঘুরে। পৃথিবীর কক্ষপথের পরিধির দৈর্ঘ্য 93,000 এত কিলোমিটার। অনুসুর বলে এবং অপসূর বলে। ওকে, আগামীকালকে ক্লাস ইনশাল্লাহ, আগামীকালকে সন্ধ্যা 7:15। আগামীকাল না, সরি রবিবার, আগামীকাল না, আপনাদের ক্লাস রবিবার 7:15 ক্লাস। কি হ্যাঁ, কর্কট ক্রান্তি, মকর ক্রান্তি 90 ডিগ্রি, সমুদ্রবৃত্ত 65 ডিগ্রি, নিরক্ষরেখা 0 ডিগ্রি। আচ্ছা, SDG লক্ষ্যমাত্রার ভাই, SDG লক্ষ্যমাত্রার পার্থক্যটা একটু বললে ভালো হয়। লক্ষ্যমাত্রা মানে অভিষ্ট, গোলকে বলা হয় লক্ষ্যমাত্রা অথবা অভিষ্ট, আর টার্গেট এটা হলো লক্ষ্য। এখন বিষয়টা খেয়াল করেন, আপনি বলছেন 2030 সালে 0% হাঙ্গার থাকবে, ক্ষুধার্ত থাকবে 0%। আপনি কি 30 সালে রাতারাতি 0% করে ফেলবেন? করবেন না। আপনি 2025 সালে করবেন, 5% হাঙ্গার, 2027 সালে করবেন 3% হাঙ্গার, 2029 সালে করবেন 1% হাঙ্গার, 2030 সালে করবেন কি 0% হাঙ্গার। এই যে ছোট ছোট লক্ষ্য, প্রতি বছর ওয়াইজ যে লক্ষ্যগুলো, সেগুলো হলো টার্গেট। কথা বলছেন? বছর ওয়াইজ আপনি বলছেন 30 সালের মধ্যে 0% পভার্টি রেট থাকবে। 30 সালে তো হুট করে গিয়ে 0% হবে না, ক্রমশ হবে 20, 22, 23, 24। এই যে প্রত্যেকটা বছরের যে ছোট ছোট লক্ষ্য, এগুলাকে বলা হয় টার্গেট। অর্থাৎ টার্গেট, অনেকগুলো টার্গেট মিলে একটা গোল হয়। গোল হলো একটা, আর টার্গেট হলো অনেকগুলো। এই 169টা টার্গেট মিলেই 30 সালে 17টি লক্ষ্যমাত্রা বাস্তবায়িত হবে। 17টি লক্ষ্যমাত্রা হবে। আর 17টি লক্ষ্যমাত্রার মধ্যে বছর ওয়াইজ বা সময় সময় যে পরিবর্তনগুলো, সেগুলো হলো 169। আর এর যে মাত্রাটা, মানে এর যে কয়েকটা ভাগ, এর আবার কিছু মাত্রা আছে। এই মাত্রাগুলোকে নিয়ে ইন্ডিকেটর হয়। মাত্রাগুলো নিয়ে হয় কি ইন্ডিকেটর। এই 17টি লক্ষ্যমাত্রা আবার পৃথিবীতে 5টা জিনিস দিবে, 5P দিবে, মনে আছে? এই 17টি লক্ষ্যমাত্রা বাস্তবায়িত হলে দেবে আপনাকে পিচ, এর সাথে জড়িত হবে পিপল, এর সাথে জড়িত হবে প্ল্যানেট, এই গ্রহ বসবাসযোগ্য হবে। এর ফলে দেশের, এই পৃথিবীর সমৃদ্ধি হবে, প্রসপারিটি হবে। পিস, পিপল, প্ল্যানেট, প্রসপারিটি। আর একটা হলো সকলের অংশীদারিত্বের ভিত্তিতে এগিয়ে যাবে, পার্টনারশিপ হবে। 5P, পিস, পিপল, প্ল্যানেট, প্রসপারিটি অ্যান্ড পার্টনারশিপ। 17টি গোল মিলে
17টি গোলকে দেখবেন আটকায় রাখছে, যেটা সার্চ দিবেন দেখবেন এরকমের এখানে একটা পি, 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 এই 5টা পি দেখবেন লেখা আছে, পিপল, পিস, পার্টনারশিপ, এবং তার মধ্যে 17টি লক্ষ্যমাত্রা বলা আছে। ক্লিয়ার? তার মানে ছোট ছোট লক্ষ্যগুলো হলো টার্গেট, বছর ওয়াইজ যেগুলো হবে সেগুলো হলো টার্গেট, আর লক্ষ্যমাত্রা হলো একসাথে 17টি লক্ষ্যমাত্রা। ওকে, আল্লাহ হাফেজ। আর কিছু আছে? কোনো কোশ্চেন? হর্নস অফ কি? হর্ষ অক্ষরেখা, হর্ষ কি? ওকে, আল্লাহ হাফেজ। ক্লোজ করো নামাজ আজকে।